আজকে আমরা আমাদের পিএইচপি সিরিজের ৯ম নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। তার আগে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব। প্রজেক্ট ফোল্ডারে গিয়ে আমরা প্রত্যেক দিনের মতো করে আমরা আমাদের প্রজেক্টটাকে ওপেন করব। তো আমরা কোড এডিটরে আমাদের প্রজেক্টটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখন আমরা প্রত্যেক দিনের মতো কাজ করব। তো আজকে আমরা যেটা করব, আমরা আজকে একটা নতুন টপিকসে চলে যাব। আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে চাই আজকে। হ্যাঁ, স্ট্রিং অনেক ইম্পর্টেন্ট আমাদের কাছে। তেমন ইম্পর্টেন্ট মনে হয় না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে অনেক কাজে লাগে, প্লাগ ইন ডেভেলপমেন্টেও অনেক কাজে লাগে। সো থিম ডেভেলপমেন্ট অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা সেই জন্য একটা কাজ করতে পারি। আমরা এই অ্যাসেট ফোল্ডারের ভেতরে আমরা আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সেটার নাম দিতে পারি হচ্ছে, আচ্ছা, অ্যাসেট ফোল্ডারে অবশ্যই না, আমরা তো এটাকে হচ্ছে পিএইচপি ফোল্ডারের ভিতরে করতে চাই, তাই না? পিএইচপি ফোল্ডার, তো পিএইচপি ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা 08। তারপরে এখানে আমরা নাম দিচ্ছি হচ্ছে স্ট্রিং। ওকে, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব, নাম দিতে পারি হচ্ছে আমরা 8.1 এভাবে। হ্যাঁ, আর আমি এর আগে বলেছি যে আমি ক্লাসে হয়তোবা একটা ফাইল রাখছি সময়ের কারণে, বাট পরবর্তীতে আমি হচ্ছে টপিকস ওয়াইজ ফাইলগুলো আলাদা আলাদা করে নিব। হ্যাঁ, গিটহাবে যেহেতু রিপোজিটরিটা আছে, তো ওইখানে আমি চেঞ্জ করে আবার হচ্ছে কমিট করে দিব। কমিট করে দিলে ওইটা আবার আপডেট হয়ে যাবে আর কি। ওকে, তো এখন এটাকে আমি আলটিমেটলি স্ট্রিং হিসেবেই রাখছি, স্ট্রিং ডট পিএইচপি এভাবে রাখলাম। আর এখানে আমরা একটু ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করব, বৃদ্ধি করে তারপর হচ্ছে আমরা কাজ শুরু করে দেব। এতটুকু থাকলেই হচ্ছে। তো আমাদের যে পিএইচপি শুরু, তারপর হচ্ছে পিএইচপি শেষ, এভাবে। আর স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো হয়, আমরা জানি যে স্ট্রিং কাকে বলে, বাট এই স্ট্রিং এ আমরা যখন অন্যের কোড দেখি বা অন্যের করা কোড যখন আমাদের সামনে আসে, সেই সময়টাই হয়ে যায় হচ্ছে সমস্যা। নিজের কোডে স্ট্রিং এ তেমন কোনো প্রবলেম হয় না, কারণ আমরা যখন লিখি তখন তো আমরা যে জিনিসটা বুঝি সেই জিনিসটা হচ্ছে আমরা লিখি, বাট এই স্ট্রিং এর ভেতরে আরো অনেক কিছু আছে যে জিনিসটা আমরা যদি ক্লিয়ারলি না বুঝি, না জানি, তাহলে অন্যের কোড পড়তে বা বুঝতে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো মনে করুন আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, তো ভেরিয়েবলের নাম আমরা দিতে পারি হচ্ছে নেম। এভাবে একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবলের ভিতরে এখানে হচ্ছে আমরা সেই শুরু থেকে বলে আসছি যে স্ট্রিং লিখতে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন লিখতে হয়, তাই না? তো মনে করুন আজকে আমি হচ্ছে এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে স্ট্রিং লিখছি। তো কি লিখতে পারি? দেখা যাচ্ছে যে আমার নাম লিখলাম, ঠিক আছে? লিখে এভাবে আমরা হচ্ছে স্ট্রিংটাকে শেষ করলাম। এবার আমরা হচ্ছে এটাকে মনে করুন ইকো করতে চাই বা এটাকে আমরা দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখানে ইকো করলাম। কি ইকো করব? এই যে আমাদের যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের ভ্যালু আমরা এখানে ইকো করব। ওকে, তো কন্ট্রোল ওয়াল্টার এন যদি আমরা এটা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা আমরা সবাই জানি, সবাই বুঝি, নো প্রবলেম, তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যদি আমাদের এইখানে যে সিঙ্গেল কোটেশনটা আছে সেটাকে যদি আমরা এখান থেকে মুছে দেই, মনে করুন আমরা হচ্ছে আমাদের এই কোটেশনটা মুছে দিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের ডাবল কোটেশনটা দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের ডাবল কোটেশন, এখানে আমরা এই স্ট্রিংটা দিলাম। দিয়ে আবার কন্ট্রোল ওয়াল্টার এন দিলে দেখুন একই রকম আসছে। তাহলে সমস্যাটা কোথায়? সেইটা একটু আমরা দেখব। তো এখন মনে করুন যে আমরা চাচ্ছি যে আমাদের এই নামটা একটু অর্থবোধক করে লিখতে বা অর্থবোধক করে প্রিন্ট করতে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এচো যেখানে করছি সেই জায়গাটায় আমরা আরো কিছু লিখতে চাই স্ট্রিং আকারে। তো সেক্ষেত্রে আমরা
এইটাকেও আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখছি, লিখে কন্ট্রোল ওয়াল্টার এন দিলাম, দিলে দেখলেন এই যে এরকম আসছে, তাই না? তাহলে এইখানে যদি আমরা আর একটু সেভ দেই, সেভ দিয়ে আবার যদি করি তাহলে দেখুন এই যে ঠিক আছে। তার মানে এটাও যদি আমরা ডাবল কোটেশনের ভেতরে দেই তাহলে কিন্তু প্রবলেম হচ্ছে না। তাহলে আমরা এটাকে একটু অর্থবোধক করি। আমরা এখানে লিখে দিলাম সে মাই নেম ইজ, এভাবে লিখলাম, ঠিক আছে? এভাবে লিখে আমরা এখানে করছি, দেখুন সুন্দর করে এখানে চলে আসছে যে মাই নেম ইজ, এখানে আমরা একটা ভেরিয়েবল দিয়ে নেম লিখলাম। এখন যদি এমন হয় যে এখানে আমরা হচ্ছে এখন সিঙ্গেল কোটেশন দিচ্ছি, ঠিক আছে? তো এই সিঙ্গেল কোটেশন দিলাম, সেভ দিলাম, সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন দিলে দেখুন কি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি বুঝলাম, যে সিঙ্গেল কোটেশনের ভেতরে ভেরিয়েবল গুলোকে পার্স করতে পারছে না, তাই না? তাহলে সিঙ্গেল কোটেশনের ভেতরে যে জিনিসগুলো আমরা লিখে দিই সেই জিনিসগুলোই হুবহু উপস্থাপন করা হচ্ছে আমাদের সামনে। এই তো। তো শুধু ভেরিয়েবল না, আমাদের হচ্ছে স্ট্রিংকে ফরম্যাটিং করার জন্য আরো অনেক কিছু আছে। সেই জিনিসগুলোও কিন্তু সিঙ্গেল কোটেশনের ভেতরে আমরা কি করি, পার্স করতে, মানে পার্স করতে পারে না পিএইচপি। এই জন্য হচ্ছে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুটাই হচ্ছে স্ট্রিং তৈরি করে, বাট দুইটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। যেমন আমি যদি চাই যে এই মাই নেম ইজ এর পরে আমাদের একটা নিউ লাইন হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এভাবে আমরা একটা নিউ লাইন জেনারেট করব, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রোল ওয়াল্টার এন করলে দেখুন নিউ লাইন তো দূরের কথা, যা আছে তাই দেখা যাচ্ছে। ওকে, তো এটাও কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। এরপরে যদি খেয়াল করুন, আমরা যদি এখানে কোনো একটা ট্যাব রাখতে চাই, নতুন ট্যাবে দেখতে চাই, তো সেটাও যদি আমরা এখানে রাখি, যে মনে করুন যে আমরা এখানে নতুন একটা ট্যাবে এটা দেখতে যাচ্ছি, তাও আমরা দেখতে পাবো না। তার মানে সিঙ্গেল কোটেশনের ভেতরে আমরা যা লিখে দিচ্ছি তাই দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু যদি এটা ডাবল কোটেশন হতো তাহলে কি হতো আপনি একটু দেখুন খেয়াল করে। এই যে এই ব্যাকস্ল্যাশ এন এর কারণে একটা নিউ লাইন আসছে, এখান থেকে নিচে চলে গেছে, আর এইটার কারণে একটা ট্যাব পেয়েছে, এই যে একটা ট্যাব চলে আসছে, ঠিক আছে? তো এই যে যে সুন্দর সুন্দর একটা ফরম্যাটার, এই জিনিসগুলো শুধুমাত্র এই ডাবল কোটেশনের ভেতরে কিন্তু আমরা এইভাবে দেখতে পাই। তারপর মনে করুন আমরা অনেক সময় অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফিকে আমরা হচ্ছে একটু প্রিন্ট আকারে দেখাতে চাই। যেমন এখানে আমরা লিখছি হচ্ছে মাই নেম ইজ, এভাবে লিখছি। যদি বলতাম যে আই অ্যাম নাইমুর রহমান, এভাবে যদি কিছু একটা বলতে চাইতাম, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাপস্ট্রাফির প্রয়োজন হতো, ঠিক আছে? তো সেটা কেমন দেখা যাচ্ছে যে এভাবে আই, তারপর এমন করে হচ্ছে আমরা এখানে একটা দেব, এখানে আমরা কি বলতে চাই যে এরকম করে, তারপর হচ্ছে এখানে এরকম করে লিখতে পারি আমরা। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে আবার একটু দেখতে চাই। তো দেখুন এই যে সুন্দর করে ডাবল কোটেশনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি। তো এইটাকে যদি আমরা এমন করতাম যে সিঙ্গেল কোটেশনের ভেতরে যদি আমরা এটা দেখতে চাইতাম, তো সেই ক্ষেত্রে কি হতো, আমরা একটু সিঙ্গেল কোটেশন দেই এখানে, আবার এই জায়গায় সিঙ্গেল কোটেশন দিচ্ছি। তো সিঙ্গেল কোটেশন দিয়ে দেখুন এই যে একটা এররের মতো আসছে, হ্যাঁ? তো তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এইটাকে আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেই। ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলে তারপর হচ্ছে আমরা যদি এটাকে আবার একটু কন্ট্রোল ওয়াল্টার এন করি, তাহলে দেখুন এই যে এটা কিন্তু প্রিন্ট হয়েছে, বাট এইটা কিন্তু আবার বাকি রয়েছে। তাহলে এখান থেকে আমরা এই যে, যে জিনিসটা, যে সিঙ্গেল কোটেশনের ভেতরে আমরা যদি কোনো কিছুকে আ স্ট্রিং এর বাইরে শো করাতে চাই, মানে স্ট্রিং এর বাইরে বলতে সিঙ্গেল কোটেশন তো আমাদের স্ট্রিং আকারেই আমাদের সম্পূর্ণ টেক্সটটাকে কন্ট্রোল করে বা র‍্যাপ করে আছে। বাট তার ভেতরেও যদি সিঙ্গেল কোটেশন আমাদের কখনো প্রয়োজন হয়,
তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর সিঙ্গেল কোটেশন দিলে আমাদের এই সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দেখা যায়। তো এই তো মনে করেন যে আমাদের আসলে প্রচুর প্রচুর ব্যাখ্যা এই আর কি। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সব থেকে ভালো হয় ডাবল কোটেশন দিয়ে প্র্যাকটিস করা। তো অনেক সময় আপনি অন্যের কোড যখন আপনি দেখতে যাবেন তখন হচ্ছে ওইটা একটু প্রবলেম হয়ে যায়। কেউ যদি সিঙ্গেল কোটেশন ইউজ করে সব জায়গায় কোডিং করে, আরো অতিরিক্ত যেভাবে সিঙ্গেল কোটেশনের ভেতরে আমাদের ভেরিয়েবল গুলো বা এই টাইপের যে ব্যাপার-স্যাপার গুলো আছে সবগুলো মেইনটেইন করে যারা কোড করবে তাদের কোড দেখতে বা বুঝতে একটু কষ্ট হয়। তো সেই জন্য এখানে একটু ছোট্ট একটু আলোচনা রাখলাম, যেটা আপনাদের জন্য একটু সহজ হবে আশা করি। আচ্ছা, এরপর আমরা যেটা করলাম যে এখানে আমরা কি করছি, আমরা এটাকে এভাবে দিলাম, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমরা আবার দেখলাম যে এটা এরকম করে আসছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশনকে মনে করুন যে এই পর্যন্ত রাখলাম। আরো আছে অনেক ব্যাখ্যা এর পিছনে। ওকে। তো এই সেম জিনিসটাকে আরো একভাবে ব্যাখ্যা করা যায়। তবে সেখানে কিন্তু ওই যে আরো টেক্সট ফরম্যাটিং এর ব্যাপার আছে। অনেক সময় কবিতা লিখতে হয় না? যে একটু বাম থেকে ডানে সরে যেতে হয়। আপনারা HTML এ শিখেছেন, যেমন প্রি বলে একটা ট্যাগ আছে। তো ওই ট্যাগের ভেতরে আপনারা টেক্সট গুলোকে যেভাবেই রাখেন সেইভাবেই কিন্তু শো করে, তাই না? তো এরকম। তো মনে করুন আমরা নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলের নাম দিতে পারি হচ্ছে টেক্সট, দিয়ে এর ভেতরে হচ্ছে আমরা কিছু টেক্সট নিব। তবে আমরা এখন দেখতে চাচ্ছি হচ্ছে হেয়ার ডগ স্ট্রিং, হ্যাঁ? তো এই হেয়ার ডগ আমরা কিভাবে এখানে উপস্থাপন করতে পারি বা হেয়ার ডগ কিভাবে লিখতে হয়। তো এরকম মনে করুন যে লেস দ্যান চিহ্ন ৩ বার দিতে হয়। দেওয়ার পর ইওটি এভাবে লিখলে আমাদের হচ্ছে হেয়ার ডগের স্টার্টিংটা হয়ে যায়। তারপর আমাদের আবার ইওটি লিখতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এই যে ইওটি লিখছি এই ইওটির আগে যেন কোনো স্পেস না থাকে। ইওটির আগে যেন শেষের যে ইওটি ওটার আগে যেন কোনো স্পেস না থাকে। ওকে, তা আমরা এখন কি করব, এর ভেতরে আমরা যেভাবেই স্ট্রিং গুলোকে লিখব সেগুলোই মনে করুন যে কি হবে, সেইভাবেই আমরা দেখতে পাবো। তো মনে করুন যে এভাবে লিখলাম, নিচে আসলাম, তারপর হচ্ছে এখানে আমরা এভাবে লিখতে পারি যে মাল্টি লাইন, তারপর হচ্ছে স্ট্রিং, STRING স্ট্রিং, এভাবে আমরা লিখতে পারি। এখানে মনে করুন আমরা একটা ট্যাবও দিলাম, হ্যাঁ? এরকম করে। আচ্ছা, এটাকে ২ টা ট্যাব দেই আর এটাকে হচ্ছে একটা ট্যাব দেই। এভাবে রাখলাম। দিয়ে আমরা সেভ দিচ্ছি। সেভ দিয়ে কন্ট্রোল অল্টার এন করছি। আচ্ছা, এটাকে তো আবার আমাদের একটু প্রিন্ট করতে হবে। তো আমরা এখানে এসে এচো, তারপর হচ্ছে টেক্সট আমরা প্রিন্ট করলাম। এখন আমরা এভাবে লিখলাম, দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা উপরেরটাকে হচ্ছে একটু কমেন্ট করে রাখি, তাহলে ভালো হয় আমাদের জন্য বুঝতে। এই যে, তো দিস ইজ মাল্টি লাইন স্ট্রিং। তাহলে দেখুন যে আমরা সুন্দর করে যেভাবে স্পেস দিচ্ছি সেভাবে পাচ্ছি, তাই না? তো এটাকে বলা হয় হচ্ছে হেয়ার ডগ সিস্টেম, হ্যাঁ? হেয়ার ডগ। তো এই হেয়ার ডগের এখানে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে নাও, হ্যাঁ? নাও ডগ। তো সেটা কি? সেটা হচ্ছে জাস্ট এইটার ২ পাশে যদি আমরা একটা দিয়ে দিই তাহলে ওটা নাও ডক হয়ে যাবে। এই যে এভাবে আমরা একটা সিঙ্গেল কোটেশন দেব, সেভ দিব। সেভ দিয়ে কন্ট্রোল অল্টার এন দিব। আচ্ছা, আরেকবার একটু সেভ দেই। এই যে, তো এভাবে আসছে। তাহলে এই ২ টার মধ্যে পার্থক্য কি? এই ২ টার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের ওই আগের সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে। ঠিক আছে? তো কি করতে পারি সেটা? মনে করুন যে এখানে আমরা একটা ভেরিয়েবল দেখতে চাচ্ছি। তো আমরা এখানে নেম ভেরিয়েবলটা এখানে রাখতে চাচ্ছি। তাহলে দেখুন এই যে আমাদের এখানে নেমটাকে সে সিঙ্গেল কোটেশনের ভেতরে পার্স করতে পারছে না। তো এটাকে বলা হয় নাও ডক। কিন্তু আমরা যদি হেয়ার ডক রাখতাম, আমরা এখানে হচ্ছে এই সিঙ্গেল কোটেশনটা রাখছি না, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভেরিয়েবলটা তারা কি করতে পারবে, পার্স করতে পারবে বা ভেরিয়েবলের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা
তারা কিন্তু এখানে শো করাতে পারবে। তো এই হেয়ার ডক, নাও ডক এই জিনিসটাও অনেক সময় আপনারা কোডিং এর ভেতরে পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রেও কিন্তু কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর থেকে আপনারা এই জিনিসটা হয়তো বা ঠিকঠাক মতো করতে পারবেন, আশা করি। তো এই হেয়ার ডক, নাও ডক এই ব্যাপারটা আমরা হচ্ছে এখানে একটু ডুপ্লিকেট করে রাখি, যাতে করে আপনাদের জন্য বুঝতে ভালো হয়, এই আর কি। তো এখানে আমরা এটাকে একটু এন্টার করলাম, এন্টার করে এই জায়গাটায় এই টেক্সট যেটা আছে এটাকেও আমরা ডাবল ডাবল করে রাখতে পারি। তো আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, করে এটাকে আমরা হচ্ছে উপরের দিকে নিয়ে যেতে পারি। ওকে, এখানে রাখলাম। আচ্ছা, রেখে আমরা এটাকে সেভ দিচ্ছি। ওকে, তো আমরা ইতিপূর্বে যেভাবে হচ্ছে আমরা আমাদের আউটপুট গুলোকে দেখেছি সেইভাবেই আজকে থেকে আবার শুরু করব। কি সেটা দেখা যাচ্ছে আমরা এখানে কমেন্ট করে কমেন্টের ভেতরে আমাদের পূর্বের লাইনগুলোকে সব রেখে দিতে চাই। তো সেই জন্য আমি এখানে কমেন্ট করলাম, আর একেবারে লাস্টে এখানে এসে আবার আমি কমেন্ট করতে চাচ্ছি। এর বাইরে আমি নতুন লাইন ক্রিয়েট করে তারপর হচ্ছে প্রিন্ট করব। আচ্ছা, তো এরপর আমরা কি করতে চাই, দেখা যাচ্ছে যে আমরা একটা স্ট্রিং এর দৈর্ঘ্য দেখতে চাই, দৈর্ঘ্য। তো কিভাবে কি করতে পারি, মনে করুন যে আমরা এখানে একটা আবার নতুন ভেরিয়েবল নিচ্ছি। সেভাবে কি বল, ভেরিয়েবলের নাম কি দিব, সে মনে করুন যে সেন্টেন্স। এভাবে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে এখানে লিখলাম হচ্ছে PHP is awesome, এভাবে আমরা লিখতে পারি। তো এরপর আমরা সেমিকোলন এটাকে শেষ করলাম। শেষ করার পর তারপর আমরা এটাকে ইকো তো অবশ্যই করব, কিন্তু তার আগে আমরা এটার লেন্থ দেখতে চাই। তো এই স্ট্রিং এর যে লেন্থ সেটা আমরা এভাবে করতে পারি যে strlen, strlen এটা। তো strlen এই বিল্ডিং ফাংশনের মধ্যে আমরা যখন আমাদের প্রয়োজনীয় ভেরিয়েবলটাকে দিয়ে দিব, তখন এই বিল্ডিং ফাংশনটা আমাদের ওই ভেরিয়েবলের লেন্থ কত, লেন্থ বলতে বোঝায় ওই স্ট্রিং, ওই স্ট্রিং এর ভেতরে কতগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলো হচ্ছে দেখা যায়। তো আমরা কি এটাকে দেখতে পারবো? পারবো না। এটার ভেতরে, এই ফাংশনের ভেতরে এখন রিটার্ন করা আছে, কি রিটার্ন করা আছে, যে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো অক্ষর আছে, কতগুলো অ্যালফাবেট আছে, স্পেস সহ, সেই জিনিসটা এখন এই strlen এর ভেতরে আছে। তা আমরা যদি চাই যে এটাকে দেখব, তো সেক্ষেত্রে আমরা এখানে একো করতে পারি, echo একো। তো এর ভেতরে আমরা কি করব, ডিরেক্টলি হচ্ছে ওইটাকে আমরা এখানে লিখে দিব এরকম করে, তাহলে আমরা হচ্ছে এটাকে দেখতে পাবো। তো চলুন আমরা সেভ দিই, কন্ট্রোল ওয়াল্টার এন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 14টা এখানে আছে। তো আচ্ছা, আমরা এখানে হচ্ছে ঠিক আছে, AWESOME, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি এখানে হচ্ছে আমি দেখলাম খেয়াল করে যে 14টাই আছে আর কি, এর বেশি নাই। ওকে, এরপর হচ্ছে আমরা আরো কিছু বিল্ডিং ফাংশন দেখতে পারি। যেমন মনে করুন যে কয়টা শব্দ আছে সেটা যদি আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে কি করা যেতে পারে। তো আমরা সুন্দর করে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে str word count, এরকম। তো আমরা সেটাকে এখানে লিখতে পারি str word word count, 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 এভাবে str word count। এর ভিতরে আমরা যদি আমাদের ওই সেম স্ট্রিংটাকেই যদি আমরা দিয়ে দেই, তাহলেই আমরা দেখতে পাবো যে এটার ভেতরে কতগুলো ওয়ার্ড আছে। তো সাথে সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের এটাকে হচ্ছে ইকো করে দিব। ওকে, কন্ট্রোল ওয়াল্টার এন। তো আমরা দেখতে পাচ্ছি যে 3টা ওয়ার্ড আছে। আচ্ছা, আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কনক্যাটেনেশন করে আমাদের নিউ লাইন জেনারেট করে ফেলতে পারি এখানে। তো সেমিকোলনের আগে একটু কনক্যাটেনেশন করলাম, ডাবল কোটেশন দিয়ে \n দিয়ে আমরা একটা নিউ লাইন জেনারেট করে ফেললাম। তাহলে কি হলো, তাহলে এই দুইটা জিনিস নিচে নিচে চলে আসলো। তো এই সেম জিনিসটা আমরা
বারবার বারবার করতে চাই, তো এখানেও দিয়ে দিলাম, কারণ পরবর্তী আমাদের যে লাইনটা আসবে সেটাও আমরা নিচে নিচে দেখতে চাই, এই জন্য। এখন একটা বিল্ডিং ফাংশন আছে স্ট্রিংকে উল্টায় দেয়, তো অনেক সময় এটা ইউজ হয় না, তবু আমরা যেহেতু শিখতে পারি, তো সেজন্য আমরা যেটা করতে পারি একো। একো অবশ্যই প্রিন্ট করার জন্য আমরা এখানে লিখছি, বাট অন্য কোনো কারণে না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিভার্স করব স্ট্রিং এর যতগুলো অক্ষর আছে, স্ট্রিং এর যতগুলো ক্যারেক্টার আছে সেগুলোকে আমরা রিভার্স করব। তো রিভার্স করার জন্য str rev এভাবে আমরা লিখতে পারি, str rev বা রিভার্স এরকম। তো এরপর হচ্ছে আমরা এভাবে দিয়ে এর ভেতরে আমরা আমাদের যে স্ট্রিংটাকে আমরা এখানে দেখতে চাচ্ছি সেটাকে এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল ওয়াল্টার এন করছি, তো দেখুন পিএইচপি ইজ অসাম এভাবে উল্টা করে দেখা যাচ্ছে, তাই না? তো এভাবে হচ্ছে স্ট্রিংকে রিভার্স করা যায়। তো একটু ভালো করে মনে রাখবেন কোনগুলো, যে এখানে দেখা যাচ্ছে যে str len, এখানে দেখা যাচ্ছে str rev, বাট মাঝখানে এসে দেখুন str word count, এখানে তারা কিন্তু এই যে এখানে আমাদের এই যে এটা ইউজ করা হয়েছে, আন্ডারস্কোর ইউজ করা হয়েছে, তাই না? তো এই জিনিসগুলো অনেক সময় দ্রুত কোডিং করার ক্ষেত্রে একটু মাথায় না থাকলে আবার অনলাইনে সার্চ করে আনতে হয়, তো সেটা কিন্তু সমস্যা না, অনলাইনে সার্চ করে আনাটা সমস্যা না, বাট এরকম কিছু একটা করা যায় এইটা মাথায় রাখাটা হচ্ছে খুবই প্রয়োজন আর কি। আচ্ছা, এরপর আমরা আরো একটা বিল্ডিং ফাংশন দেখব, সেটা হচ্ছে এরকম যে কোনো একটা শব্দ কোথায় আছে সেই জিনিসটা যদি আমরা বের করতে চাই, বা বিশাল বড় একটা সেন্টেন্সের ভেতর থেকে কোনো একটা শব্দ কোথায় আছে সেই জিনিসটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কিন্তু একটা বিল্ডিং ফাংশনের মাধ্যমে সেটা বের করতে পারি। সেটা কেমন? মনে করুন আমরা হচ্ছে প্রথমে আমরা আমাদের সেই বিল্ডিং ফাংশনটা লিখলাম, সেটা হচ্ছে স্ট্রিং str পজিশন, str পজিশন, এভাবে আমরা একটা বিল্ডিং ফাংশন লিখছি। ওকে, লিখে এর ভেতরে আমরা মিনিমাম দুইটা প্যারামিটার দিব, মিনিমাম দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটার হবে হচ্ছে আমরা কোন স্ট্রিং নিয়ে কাজ করব সেটি। তো আমরা প্রথমে হচ্ছে সেন্টেন্স স্ট্রিং নিয়ে কাজ করতে চাই। ওকে, এরপর কমা দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে কোন শব্দটা বা কোন স্ট্রিংটা খুঁজতে চাই বা কোন স্ট্রিংটার পজিশনটা জানতে চাই সেটা আমরা এখানে লিখব। তো মনে করুন আমাদের স্ট্রিংটা কই, এই যে এইটা পিএইচপি ইজ অসাম এরকম। তো আমরা এখানে মনে করুন যে ইজ খুঁজতে চাচ্ছি বা ইজ এর পজিশনটা আমরা দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ইকো করে দেই, তারপর যদি কন্ট্রোল ওয়াল্টার এন করি, তাহলে অবশ্যই আমরা পাবো, বাট তার আগে আমরা যেটা করব আমাদের এইটাকে এখানে দিয়ে দিচ্ছি, সেভ দিলাম, কন্ট্রোল ওয়াল্টার এন করছি, তাহলে দেখতে পাচ্ছি 4। তাহলে কিভাবে হলো, এই যে 1 2 3 4, তাহলে চারটা ক্যারেক্টারের পরে গিয়ে আমরা হচ্ছে আমাদের ইজটাকে পাচ্ছি। ওকে, তো এরপর যদি আপনারা চান যে না আমরা অসামটাকে খুঁজতে চাই, তো সেক্ষেত্রে এখানে আমরা যদি ওইটাকে দিয়ে দেই, তাহলে ও কিন্তু আমাদের আবার ওই জিনিসটা খুঁজে দিবে। তো 7, তাহলে আমরা যদি এখান থেকে একটু টেস্ট করি 1 2 3 4 5 6 7, তার মানে 7টার পরে গিয়ে তারপরে হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে কোন ফাংশনের মাধ্যমে আমরা এটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রিং পজিশন বা স্ট্রিং পজ বা str পজ, এটার মাধ্যমে আমরা এটাকে করতে পারি। আচ্ছা, তো এরপর আমরা আবার এটাকে এখান থেকে এখানে নিয়ে নিচ্ছি, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা নিচে আসছি, নিচে আসার পর এখন আমরা আর কি দেখতে পারি, মনে করুন যে আমরা তো এর আগে স্ট্রিংকে রিভার্স করছি, তাই না? কি করছি, str rev ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে স্ট্রিংটার যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে উল্টায় আমরা দেখেছি, এই আর কি। তো এখন আমরা যেটা করতে পারি যে আমরা একটা শব্দকে আর একটা শব্দ দিয়ে রিপ্লেস করে দিতে পারি, একটা শব্দকে আর একটা শব্দ দিয়ে রিপ্লেস করে দিতে পারি। স্ট্রিং এর ভিতরে একটা শব্দ আছে, তো সেটাকে আমরা মনে করুন রিপ্লেস করে দিব।
আচ্ছা, তো সেটা কিভাবে? সেটা হচ্ছে str replace। ওকে, এখানে কিন্তু আবার আন্ডারস্কোর আছে, তো সেটা খেয়াল করতে হবে। তো str replace এইটা এর ভিতরে হচ্ছে আমরা চেঞ্জ করব বা রিপ্লেস করে দিব। কাকে রিপ্লেস করব? একটা ওয়ার্ডকে আর একটা ওয়ার্ডের মাধ্যমে রিপ্লেস করে দিব। তাহলে কোন ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করব? মনে করুন এই অসাম ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করতে চাই। তো সেক্ষেত্রে যেটাকে রিপ্লেস করতে চাই সেটা লিখতে হবে। তা আমরা এখানে অসামটাকে লিখলাম, লিখার পর এইটার পরিবর্তে আমরা কি আনতে চাই সেটা লিখতে হবে। তো মনে করুন যে আমরা একটু দেখি পিএইচপি ইজ অসাম, তো পিএইচপি ইজ বিউটিফুল, পিএইচপি ইজ পাওয়ারফুল, এভাবে অনেক কিছু লেখা যায়, তাই না? তাহলে মনে করুন আমরা এখানে লিখলাম যে পাওয়ারফুল, এভাবে আমরা এখানে লিখলাম। আচ্ছা, পাওয়ারফুলে একটা এল থাকে মনে হয়। আচ্ছা, পাওয়ারফুল লিখলাম, লিখে আমরা আর কি করব? আচ্ছা, আর একটা কাজ করতে হবে যে এই শব্দটার পরিবর্তে এই শব্দটা আসবে এখন হচ্ছে কোন স্ট্রিং এ। এই কাজগুলো কোন স্ট্রিং এ করব? এই সেন্টেন্স স্ট্রিং এ করব, নাকি হচ্ছে এই উপরে নেম স্ট্রিং আছে সেটাই করব, নাকি এই যে টেক্সট স্ট্রিং আছে সেটাই করব, কোথায় করব সেটাও কিন্তু আমাদের একটু বলে দিতে হবে। একটা বড় অ্যাপ্লিকেশনের ভেতরে এভাবে স্ট্রিং ভেরিয়েবল কিন্তু অনেক থাকে। তো সেই জন্য আমরা এখানে একটা কমা দিয়ে আমরা বলে দিব যে আমাদের সেন্টেন্স স্ট্রিং এ আমরা এই জিনিসটা করতে চাই, তাহলে কিন্তু আমাদের আর প্রবলেম হবে না। তো কন্ট্রোল ভল্টার এন করলাম, তো দেখুন এই যে এরকম করে আসছে। ওকে, তো আমরা এটাকে হচ্ছে একটু একো করব, একো না করলে হবে না। তো ECHO ইকো এটা করলাম। ওকে, তো এইবার দেখুন এই যে পিএইচপি ইজ পাওয়ারফুল, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে আরো একটা সুন্দর ব্যাপার। তো আপনারা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে কিভাবে এই জিনিসগুলো করা যায়। আচ্ছা, তো আমরা এটাকে হচ্ছে আবার একটা নিউ লাইন এখানে রেখে দিচ্ছি। এরপর আমরা কি করতে পারি? দেখা যাচ্ছে যে আমাদের আরো কিছু বিল্ডিং ফাংশন আছে, যেমন অনেক সময় কি হয়, অনেক সময় হচ্ছে আমাদের আহ, নামের ক্ষেত্রে হোক, এমন একটা ক্রাইটেরিয়া থাকে যে ক্লায়েন্ট সবসময় বলছে যে আমাদের প্রত্যেকটা টাইটেল হচ্ছে আমাদের বড় হাতের অক্ষরে হবে। এখন একটা ওয়েবসাইট আপনার করা হয়ে গেছে, তারপর হচ্ছে মনে করুন যে আহ, সম্পূর্ণ ওয়েবসাইটটা হচ্ছে অনেক পেজের, সে 30 পেজ বা 35 পেজের এরকম। তো এত পেজের একটা ওয়েবসাইটে যদি সব টাইটেল গুলোকে বলা হয় যে একটু ক্যাপিটাল লেটারে করে দিন, তাহলে আপনার কি করতে হবে? যে সব জায়গায় গিয়ে গিয়ে আপার কেস ক্যারেক্টার করে দিতে হবে। তো সিএসএস দিয়ে যদি করেন তাও তো অনেক জায়গায় করতে হবে, তাই না? তো যেহেতু সিএসএস এর প্রশ্নটা আসছে না, কারণ আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, তো সেইভাবে প্রত্যেক জায়গায় চেঞ্জ না করে আপনি যেখান থেকে দেখা যাচ্ছে ভেরিয়েবলটা মানে হচ্ছে যে সরবরাহ করা হচ্ছে যেখান থেকে, সেই জায়গাটায় আপনি হচ্ছে তার আগে একটা ফাংশন দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে? মানে ওয়েবসাইটের সব জায়গায় যদি 200 জায়গায় ওই টাইটেলটা থাকে, তাহলে 200 জায়গায় আপনার হচ্ছে ক্যাপিটাল লেটারে চলে আসবে, আপার কেস ক্যারেক্টারে চলে আসবে। যদি লোয়ার কেস প্রয়োজন হয় সব জায়গায় করে দিবেন, তাহলে ওইটা ওইভাবে চলে আসবে। ওকে, তো চলুন আমরা ওইটা কিভাবে করব দেখি। তো আমাদের সেন্টেন্সটা তো আছেই, ওইটাকেই আমরা ইউজ করতে পারি। তো এখানে এসে আমরা হচ্ছে আবার শুরু করব। তো কি করব? সবগুলো হচ্ছে ছোট হাতের অক্ষরে আমরা দেখতে চাচ্ছি মনে করেন। তাহলে স্ট্রিংটাকে আমরা লোয়ার কেস করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রিং ইউজ করব, স্ট্রিং টু লোয়ার, স্ট্রিং টু লোয়ার, এভাবে আমরা এটা করব। স্ট্রিং টু লোয়ার এই ফাংশনের মাধ্যমে আমরা সবগুলোকে কি করতে পারি? সবগুলোকে আমরা হচ্ছে ছোট হাতের অক্ষরে পরিবর্তন করতে পারি। তো এখানে এসে আমরা করলাম হচ্ছে একো, একো করে এটা আমরা দেখতে চাই। তো দেখতে পাইলাম নিচে এসে যে এই যে পিএইচপি ইজ অসাম সবগুলো ছোট হাতের হয়ে গেছে, উপরের গুলো সব ছোট হাতের হয়ে গেছে। আবার যদি চাই যে সবগুলোকে আমরা ক্যাপিটাল লেটারে দেখতে চাই, তো সেটাও আমরা করতে পারবো। মনে করি এটাকে ডুপ্লিকেট করলাম। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্ট্রিং টু আপার, এরকম করব। তো স্ট্রিং টু আপার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমি এখানে লিখলাম, লেখার পর কন্ট্রোল ভল্টার এন করলাম। এই যে দেখুন পিএইচপি ইজ অসাম একেবারে
বড় অক্ষরে চলে আসছে এগুলো। হ্যাঁ? তো এই হচ্ছে আমাদের এখানের ব্যাপার। তো আমি যদি এখানে আবার এটা করি, তাহলে আমরা নিউ লাইন পাবো, নিচেই দেখতে পাবো। আমরা সুন্দর করে এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি। তো স্ট্রিং টু লোয়ার, স্ট্রিং টু আপার, এই ২ টার মাধ্যমে আমরা হচ্ছে এগুলোকে ছোট হাতের বড় অক্ষরের করতে পারি। আচ্ছা, এইবার একটা কথা বলি। মনে করুন ওয়েবসাইটে ভিজিটররা হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করছে, আপনারা ফর্ম দিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিছু ভিজিটর মনে করেন যে ফর্ম ফিল আপ করছে, বাট কিছু স্পেস অতিরিক্ত হয়েছে, এরকম হতে পারে অনেক সময়। যে নাম লিখছে, তো নাম লিখার আগে অনেক সময় ৪-৫টা স্পেস পড়ে গিয়েছে বা একটা ট্যাব পড়ে গিয়েছে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা করা যায় যে একটা স্ট্রিং এর আশেপাশে যদি কোনো জায়গা থাকে, তাহলে সেটাকে কিন্তু মুছে ফেলা যায়, সেটাকে কেটে ফেলা যায়, এরকম করা যায়। তো মনে করুন আমরা এখানে নতুন একটা ভেরিয়েবল নিলাম। কি দিতে পারি হচ্ছে, ভেরিয়েবলের নাম দিতে পারি হচ্ছে এক্সট্রা স্পেস, এভাবে আমরা নাম দিতে পারি এক্সট্রা স্পেস। এভাবে নাম দিয়ে আমরা এখানে বললাম হচ্ছে, মনে করুন যে লারাভেল ইজ ভেরি ওয়ান্ডারফুল ফ্রেমওয়ার্ক, এভাবে লিখলাম মনে করুন। ঠিক আছে? লেখার পর এই বাইরে এখানে একটা স্পেস রাখলাম, আর আগে এখানে একটা স্পেস রাখলাম। তো আগে এখানে একটা আছে আর পরে এখানে একটা আছে, তো এটাকে আমরা এখানে সেভ দিলাম। ওকে, তো সেভ দেওয়ার পর তারপর হচ্ছে আমি এটাকে হচ্ছে প্রিন্ট করতে চাই। তো মনে করুন আমি এখানে কি করব, আমরা সতর্কতার কারণে এই এমন একটা ফাংশন ইউজ করতে পারি, যে ফাংশনের মাধ্যমে আমরা আমাদের এই স্ট্রিং এর চারপাশে যে এক্সট্রা অতিরিক্ত জায়গা আছে বা স্পেস আছে, সেই জিনিসগুলোকে আমরা মুছে ফেলতে পারি। তো যারা গ্রাফিক্স ডিজাইন অল্প অল্প পারেন, ফটোশপ পারেন, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর পারেন, তারাও কিন্তু এই যে স্ট্রিম যে একটা অপশন বা যে টুল, সেই টুলের কাজ কিন্তু আপনারা জানেন। যেমন একটা লোগোর আশেপাশে কিছু অতিরিক্ত জায়গা আছে, সেইগুলোকেও কিন্তু আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের মাধ্যমে লোগোটাকে ট্রিম করতে পারি। ট্রিম করলে কি হয়, ওর আশেপাশের অতিরিক্ত যে ব্যাকগ্রাউন্ড কালার থাকুক বা যে কোনো জায়গা থাকুক, সেটা কিন্তু মুছে ফেলে যেখান থেকে লোগোটা ডিজাইন করা শুরু হয়েছে, সেইখান থেকেই দেখা যাচ্ছে যে ওগুলো রাখা শুরু করে। তো এই সেই ট্রিম আর কি। তো আমরা কি করতে পারি, যে ট্রিম করলাম, কাকে করব ট্রিম, আমরা হচ্ছে এই যে এক্সট্রা যেটা স্পেস আছে সেটাকে আমরা ট্রিম করব। তো ট্রিম করে আমরা হচ্ছে একটু একো করব। তো ECHO একো করলাম। একো করে আমরা কন্ট্রোল অল্টার এন করলে আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্পেসটা নাই, লাস্টেও স্পেসটা নাই। কিন্তু আমরা যদি ট্রিম না করতাম তাহলে কি হতো, আমরা এখানে হচ্ছে একটু মুছে ফেললাম, মুছে ফেলে এস দিচ্ছি, কন্ট্রোল অল্টার এন দিচ্ছি। তো খেয়াল করুন এই যে প্রথমে একটা স্পেস থেকে যাচ্ছে, পরেও কিন্তু একটা স্পেস থেকে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অনেক সময় এটা মুছে দেওয়ার প্রয়োজন হয়। কারণ কি, কারণ হচ্ছে ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিয়ে সেই ইনপুটকেও আমরা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে কোনো একটা লজিকের ভেতরে দিতে চাই। হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা যখন পরবর্তীতে ওই লজিকের ভেতরে ইউজ করার চেষ্টা করি, তখন চলে আসে হচ্ছে সমস্যা। যেমন রেগুলার এক্সপ্রেশন আছে, আপনারা সামনে গিয়ে পাবেন। তো এই রেগুলার এক্সপ্রেশন ইউজ করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু ফরম্যাটে মেলে না, যে একজন ঠিকঠাক মতো ইনপুট দিয়েছে আর একজন এভাবে স্পেস দিয়েছে। তো যে স্পেস দিয়েছে ওই জিনিসটা আমরা মাথায় রাখিনি কোডিং করার সময়। তো যে মানুষটা ভুল করে স্পেস দিয়ে দিল, তারটা কিন্তু ফরম্যাটে মেলে না। তো সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। তো এই জন্য এখানে হচ্ছে স্ট্রিম বলে একটা ফাংশন এখানে পিএইচপি আমাদেরকে দিয়েছে। তো এই জন্য আমরা এখানে যেটা করলাম, যে এখানে আমরা স্ট্রিমটাকে লিখব বা ট্রিমটাকে লিখব। তো আমরা এখানে করব কি ট্রিম। তো ট্রিম ফাংশন শুরু করলাম, এখানে হচ্ছে ট্রিমটাকে শেষ করছি, কন্ট্রোল অল্টার এন করছি। তো দেখতে পাচ্ছি যে এটার যে স্পেস আছে, ফাঁকা স্পেস, সেটা কিন্তু আর নাই।
এরকম আমরা করতে পারি। আচ্ছা, তো এরপর আমরা কি করতে পারি? দেখা যাচ্ছে যে আমরা আরো একটা কাজ করতে পারি। যে কোনো একটা স্ট্রিং থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ক্যারেক্টার আমরা পিক করে নিতে পারি। তো সেটা কেমন? দেখা যাচ্ছে যে আমি যদি একটু এখানে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন সেটা আরকি। তো সাব স্ট্রিং বলে একটা বিল্ড ইন ফাংশন আছে, যে একটা স্ট্রিং এর ভেতর থেকে আরেকটা স্ট্রিং বের করে আনা। এই জিনিসটা এটাকে বলা হচ্ছে সাব স্ট্রিং। তো সাব স্ট্রিং কে আমরা এভাবে লিখতে পারি, সাব এসটিআর, এভাবে। তো সাব এসটিআর যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা ইউজ করব। তো কোন স্ট্রিং কে আমরা হচ্ছে সাব স্ট্রিং এ বিভক্ত করব, সেটা হতে পারে আমাদের এই এক্সট্রা যেটা স্পেস আছে সেটা। তো এর ভেতর থেকে আমরা আসলে কতটুকু স্কিপ করব বা কতটুকু কেটে নিয়ে আসব, বা আমরা যে সাব স্ট্রিংটা তৈরি করছি তার ভেতরে কতটুকু রাখতে চাই, সেই জিনিসটা আমাদের কিন্তু এখানে স্পেসিফিক করে বলে দিতে হবে। ঠিক আছে? তো আমরা সেটা পরবর্তীতে এখন বলবো কিভাবে। যে এই যে আমাদের যে সাব স্ট্রিং এর ভেতরে যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভেতরে যাওয়ার পর প্রথমে আমরা তো স্ট্রিং এর নাম দিলাম, তারপর আমরা পজিশন বললাম, একটা কমা দিয়ে আর একটা পজিশন বলবো এখানে, তো মনে করুন 7 দিলাম। 7 দিয়ে সেভ দিচ্ছি, সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার ইন করছি, করার পর কি হচ্ছে সেটা একটু আমাদের দেখতে হবে। তো এখানে আমাদের তো একো করতে হবে, আমরা একো করি ইসিএইচ ও ইকো। একো না করলে তো আমরা দেখতে পাবো না, তো আমরা এখানে একো করলাম। দেখুন এই জায়গাটায় এতটুকু আসছে। ওকে, তাহলে কি হলো এখানে সেটা আমাদের একটু বুঝতে হবে, যে আমরা আলটিমেটলি এখানে কি করেছি। তো খেয়াল করুন, আমরা এখানে যদি একটু আমাদের ওই কাজটা করি, যে ব্যাকস্ল্যাশ এন দেই, তাহলে আরো ভালো বুঝতে পারবো আমরা। এই যে এতটুকু আসছে, তাহলে খেয়াল করুন যে এই ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৭টা কিন্তু আসছে, একেবারে 0 থেকে শুরু করে ৭ পর্যন্ত আসছে। তো আমরা যদি এখান থেকে একটু দেখি যে এই হচ্ছে ১ ২, তাহলে আমরা যদি ২ দিয়ে শুরু করতাম তাহলে কিন্তু এল থেকে শুরু হতো, তারপর আমরা ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, তাহলে আমরা মনে করুন এখানে হচ্ছে প্রথমে ২ দিলাম, তারপর এখানে ৯ দিলাম, তাহলে কি হবে? কন্ট্রোল ওয়াল্টার এন করলাম, তাহলে দেখুন এই যে এভাবে আসলো। তো আমরা যদি চাই যে না আমাদের এই দুটোই লাগবে, তাহলে এভাবে দিলাম, তাহলে দেখুন কি হবে, কন্ট্রোল ওয়াল্টার এন, তাহলে দেখুন এই যে এইগুলো আসলো। তা এখানে কি আমাদের কোনো স্পেস আছে? না। যে ২ থেকে শুরু করে তার পরবর্তী ৭টা, ২ থেকে শুরু করে তার পরবর্তী ৭টা ক্যারেক্টার আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা যদি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭টা, ২ থেকে শুরু করে পরবর্তী ৭টা, এটা কিন্তু আমাদের এই যে সাব স্ট্রিং এ তৈরি হয়ে গেল একটা সাব স্ট্রিং। এভাবে আমরা আমাদের মেইন স্ট্রিং এর একটা সাব স্ট্রিং ক্রিয়েট করতে পারি। এরপর যদি এটাকে নতুন কোনো একটা ভেরিয়েবলে নিয়ে নেন, তাহলে কিন্তু ওই ভেরিয়েবলের ভিতরে ওই সাব স্ট্রিংটা থেকে যাবে। তো আমরা অন্য কোনো ভেরিয়েবলে নেইনি, সরাসরি এখানে অ্যাক্সেস করে দেখতেছি, এই জন্য হচ্ছে আবার মনে করেন না যে এটা আমরা কিভাবে নতুন করে একটা স্ট্রিং এ তৈরি করব। নতুন কোনো একটা ভেরিয়েবলে নিলেই এটা কিন্তু নতুন ভেরিয়েবলে থেকে যাবে, পরবর্তীতে সেই স্ট্রিংটাকে আপনারা কিন্তু আবার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, এই আর কি। তো এরপর দেখা যাচ্ছে যে আরো অনেক কিছু আছে, যে স্ট্রিং কে অ্যারেতে পরিণত করা, আবার অ্যারে কে স্ট্রিং এ পরিণত করা। আমরা ৭ নাম্বার না ৮ নাম্বার ক্লাসে হয়তোবা দেখেছি যে ওই যে এক্সপ্লোড ইমপ্লোড এর যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা ওইখানে দেখেছেন। এজন্য আমি মনে করেন যে এখানে আর ওইটা দেখাচ্ছি না, এই আর কি। তো এরপর আমরা দেখতে পারি যে আমাদের মনে করুন যে একের অধিক স্ট্রিং থাকে অনেক সময়, সেই স্ট্রিং গুলোকে আমরা হচ্ছে তুলনা করতে পারি, কেস সেন্সিটিভ কিনা সেই জিনিসটা আমরা চেক করতে পারি, বা কেস ইনসেন্সিটিভ কিনা সেই জিনিসটাও কিন্তু আমরা চেক করতে পারি। তো মনে করুন আমাদের এখানে আমরা আর একটা ভেরিয়েবল আমরা নিলাম, কি নাম দিতে পারি, মনে করুন যে str1 নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা কিছু একটা লিখে দিতে পারি, মনে করুন ছোট করে আমরা লিখলাম হচ্ছে অ্যাপল। ঠিক আছে?
আবার এটাকে আমরা এখানে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে আমরা এটার নাম দিতে পারি string2, এখানে আমরা নাম দিতে পারি অ্যাপল। তাহলে এখানে কি হচ্ছে, এটা একটা কেস, এটা আরেকটা কেস, ঠিক আছে? তো এই দুই কেসে আমরা মনে করুন এটাকে লিখলাম। এখন আমরা এটাকে চেক করতে পারি। কিভাবে চেক করব? এটার কেস সেন্সিটিভ কি না এরকম। তো আমরা এখানে একটা ফাংশন লিখছি, মনে করুন স্ট্রিং সিএমপি, এরকম একটা ফাংশন আমরা এখানে লিখলাম। সেই ফাংশনের ভেতরে আমরা কি করব, আমাদের এই দুইটা স্ট্রিংকেই আমরা এখানে দিব। তো str1 কমা str2 এভাবে আমরা দুইটা স্ট্রিং দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু একো করব, echo একো করার পর কন্ট্রোল ওয়াল্টার এন করছি। তো এখানে দেখা যাচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে এর উপরে এখানে একটু এই জিনিসটা দিয়ে দেই, কন্ট্রোল ভি এভাবে দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম। তো খেয়াল করুন যে এখানে আলটিমেটলি আমাদের কি আসছে বা আউটপুটটা কি আসছে সেই জিনিসটা আমরা একটু এখানে দেখব। আচ্ছা, তো এরপর আমরা যদি একটু উল্টাই দেই, কিভাবে, এটাকে যদি আমরা হচ্ছে একটু ছোট হাতের করি আর এটাকে যদি একটু ক্যাপিটাল লেটারে করি, তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের অন আসছে। ঠিক? তো দেখুন, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি, যে এইটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে ছোট হাতের, তারপরেরটা বড় হাতের, এরকম যদি আসে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে +1। কিন্তু প্রথমটা যদি আমাদের বড় হাতের হতো, পরেরটা যদি ছোট হাতের হতো, তাহলে আমরা পাইতাম হচ্ছে -1। তার মানে আমরা কিন্তু 0 পাচ্ছি না। ওকে, তাহলে আমরা কিছু একটা পাচ্ছি। এইবার যদি দুটা সমান হতো তাহলে কি পাইতাম সেটা একটু আমরা দেখি। তো কন্ট্রোল ওয়াল্টার এন, তখন কিন্তু আমরা এখানে 0 পাচ্ছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের এখানে দুটোই একই। তার মানে এটা কি কেস সেনসিটিভ? হ্যাঁ, এটা হচ্ছে কেস সেনসিটিভ, মানে হচ্ছে যে একই কেসে আছে, যার কারণে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 0। যদি ভিন্ন কেসে থাকতো তাহলে আমরা অন্য কোনো কিছু একটা পাইতাম, হয় +1 না হয় -1 পেতাম। তো অনেক সময় আমাদের এটা কাজে লাগে। আবার উল্টা দিক থেকে যদি আমরা প্রশ্ন করতে চাই যে কেস ইনসেনসিটিভ কিনা, কেস ইনসেনসিটিভ কিনা, তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে মনে করুন str, এখানে মাঝখানে আমরা হচ্ছে একটু কেস লিখে দেব, str কেস সিএমপি, এভাবে আমরা করব। ওকে, তো এভাবে করলে আমাদের হচ্ছে ইনসেনসিটিভ কিনা সেটা আমরা এখানে দেখতে পাবো। তো কন্ট্রোল ওয়াল্টার এন করলাম, তো এখানে দেখুন ইজ সেনসিটিভ কিনা সেটা দিয়ে প্রশ্ন করা হয়েছে। ওকে, তাহলে দুও ক্ষেত্রে কিন্তু আমরা 0 পেলাম। তো এখানে যদি আমরা এটাকে কি করে দিব, একটু ক্যাপিটাল লেটারে করে দেই, তাহলে কিন্তু আমরা এখানে ভিন্ন আনসার পাবো। ঠিক আছে, আমরা ক্যাপিটাল লেটারে করলাম, কন্ট্রোল অল্টার এন করলাম, তাহলে এখন দেখুন এই যে এখানে অন, এখানে হচ্ছে 0, এই আর কি। তাহলে আমরা এখান থেকে কি ব্যাখ্যা করতে পারি, এটা হচ্ছে সেনসিটিভ কিনা সেই ক্ষেত্রে প্রশ্ন করে। এটা কি সেনসিটিভ? হ্যাঁ সেনসিটিভ। আর এটা কি ইনসেনসিটিভ? এরকম প্রশ্ন করছে, এটা কি ইনসেনসিটিভ? তাহলে এখানে এসে 0 বলতেছে না, ইনসেনসিটিভ না। ঠিক আছে, এরকম। তো এই হচ্ছে আমাদের এখানের ব্যাপার। তো এই জিনিসটাও কিন্তু আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে ব্যাপারগুলো সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ওকে, আচ্ছা, তো এরপর মনে করুন যে আমাদের আরো কিছু আছে, যেমন আমরা যদি কোনো একটা জিনিসকে একটু কি করতে পারি, হ্যাশ তৈরি করতে চাই, বা হ্যাশ জিনিসটা কি, সেটা হচ্ছে এরকম যে আমাদের তো অনেকগুলো পাসওয়ার্ড থাকে, অনেক কিছু থাকে। তো এগুলোকে এনকোড ডিকোড এইভাবে ভিন্ন ভিন্ন করে হজবরলা করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো সেই কাজটা আমরা কিন্তু করতে পারি। তো তার জন্য আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে আমাদের এই কমেন্টটাকে একটু এক্সপ্যান্ড করছি, এখান থেকে কাট করে একেবারে লাস্টের দিকে এনে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নতুন করে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবলের নাম দিতে পারি, মনে করুন যে পাসওয়ার্ড, এভাবে আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম। এখানে একটা স্ট্রিং নিতে পারি, নাম দিতে পারি, বা স্ট্রিং এর ভ্যালু দিতে পারি, মনে করেন সিক্রেট।
এভাবে আমরা একটা ভ্যালু এখানে অ্যাসাইন করলাম। করার পর এই ভ্যালুটাকে আমরা কি করতে পারি? বিভিন্নভাবে এনকোড করতে পারি। হ্যাঁ? তো কিভাবে এনকোড করব? মনে করুন আমরা এইটাকে MD5 ইউজ করে আমরা এটাকে এনকোড করতে পারি। ঠিক আছে? তো এই পাসওয়ার্ডটাকে আমরা এখান থেকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এনকোড করব। তাহলে এটাকে তো আমাদের একটু পেস্ট করে বা ইকো করে দেখতে হবে, তাই না? তো আমরা ইকো করলাম, ইকো করে কন্ট্রোল অল্টার এন করলাম। তো দেখুন, এই হচ্ছে অবস্থা। এখন আমি পাসওয়ার্ডে ইউজ করেছি সিক্রেট। তো এটা তো আপনারা সবাই মনে করতে পারবেন, তাই না? কিন্তু যদি আপনারা পাসওয়ার্ড দেখতে গিয়ে যদি এইটা দেখতে পান, তাহলে কি হবে বলেন? আপনি ওয়েবসাইটের অ্যাডমিন, এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন ডেভেলপ করেছেন, তখন আপনি এটা ইউজ করছেন বা এরকম আরো অনেক কিছু আছে। বা ডেভেলপার যখন ডেভেলপ করেছে, তখন এরকম ইউজ করছে, সব পাসওয়ার্ডগুলোকে হ্যাশ করে দিয়েছে বা এনকোড করে দিয়েছে। তো সেগুলো পরবর্তীতে যখন ওয়েবসাইটের ওনার এগুলোকে দেখতে পায়, তখন কিন্তু ওনার আর বুঝতে পারে না যে আলটিমেটলি পাসওয়ার্ডটা কি ছিল। তো এই জন্য অনেকে বলে যে আমাদের ওয়েবসাইটটা কি সিকিউরড। কেন সিকিউরড? এর ভিতরে আসলে পাসওয়ার্ড গুলোকেও এনক্রিপ্ট করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাসওয়ার্ড গুলোকেও কি করা হচ্ছে? এনক্রিপ্ট করা আছে। এই জিনিসটা অনেকেই কিন্তু বলে। তো এই হ্যাশ আরো অনেকভাবে করা যায়। মনে করুন আমরা এটাকে আবার একটু ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, ডুপ্লিকেট করে এই MD5 কে মুছে দিয়ে আমরা এখানে লিখলাম SHA1, এভাবে লিখলাম। ঠিক আছে? দিয়ে কন্ট্রোল অল্টার এন করলাম। আচ্ছা, এটা আমাদের এখানেই করতে হবে, তা না হলে প্রবলেম। আমরা এখানে ব্যাকস্ল্যাশ এন করলাম, আবার এখানেও আমরা ব্যাকস্ল্যাশ এন করব। এই আমরা এখানেও করে দিলাম, দিয়ে আমরা এইবার করছি। তাহলে দেখুন, তো এইটা আমাদের যতটুকু দিচ্ছে, এইটা আমাদের তার থেকেও বড় দিচ্ছে। ওকে, তাহলে এটা আরো একটু ভ্যালিড, তাই না? এছাড়া মনে করুন ওয়ার্ডপ্রেসে, তারপর লারাভেলে আরো এমন অনেক অনেক বিল্ডিং ফাংশন আছে, যে জিনিসগুলো ইউজ করে আমরা আমাদের সিক্রেট যে কোনো ভ্যালুকে আমরা কি করে দিতে পারি, এভাবে এনক্রিপ্ট করতে পারি, এনকোড করতে পারি। যেটাই আপনার ইচ্ছা, আপনারা মনে করুন যে এখান থেকে বিভিন্ন ধরনের বিল্ডিং ফাংশন ইউজ করে আপনারা এগুলো সুন্দর করে করতে পারবেন, এই আর কি। ওকে, তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত রাখছি। আমরা এখানে শেষ করছি। এখন আপনারা প্রশ্ন পর্ব শুরু করতে পারেন।